মুশফিকুর রহমান আজকে প্রথম, মিনাত বিভা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? সরি, আমি একটু লাইটটা দিই। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাস তো তোমরা জানোই যে অ্যাসাইনমেন্টের উপরে 2 নম্বর অ্যাসাইনমেন্ট কনিকের উপরে দেওয়া হয়েছে। এখানে কনিক চ্যাপ্টারের যারা 22 ব্যাচ তারা সেকেন্ড পেপারের 6 নম্বর চ্যাপ্টার কনিক, যেটা না করা থাকলে আজকের ক্লাস বোঝার কোনো উপায় নাই। সুতরাং তোমরা 22 ব্যাচেরা বা 23 ব্যাচেরা এই ক্লাসে উপস্থিত থাকবা না। 21 ব্যাচ অনলি ফর এইচএসসি 21। আজকের ক্লাসটা হচ্ছে সম্পূর্ণ কনিকের উপরে এবং প্রশ্নটা খুবই সহজ দিয়েছে এবং আস্তে আস্তে আমরা এটা সলভ করব। যেগুলো যেগুলো বেসিক লাগবে এই অ্যাসাইনমেন্ট করার জন্য সেটা আমরা আস্তে আস্তে একটু করে ধারণা দিয়ে সামনের দিকে আগাবো। ওকে, আমাদের মাত্র 5টা প্রশ্ন আছে। হিসাব করলে দেখা যায় 5টা প্রশ্ন অ্যান্সার করতে 3-5-15 মিনিট লাগে হিসাবে, বাট কিছু বেসিক টেসিক আলোচনা করতে হবে, এই কারণে একটু বেশি সময় লাগবে। কি ক্লিয়ার? কিছুই পড়ালাম না তাও ক্লিয়ার। ওই যে একটা মুদ্রা দোষ হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং তোমরা কমেন্ট বক্সে, এইটা কোনো কথা হলে এই সময় তো ফোন দেওয়া ঠিক না, তো যাই হোক, তো তোমরা শোনো, কমেন্ট একটু নিজেদের মধ্যে খুব বেশি কথাবার্তা না বলে ইফেক্টিভ ক্লাস করো। প্রশ্ন থাকলে প্রশ্ন করো, ঠিক আছে? আচ্ছা, কনিক্সের সব কিছু ভুলে গেছি, জাস্ট মনে রয়েছে উজ্জ্বল ভাইয়ের T=S সূত্র। ভেরি গুড, ওটুকু মনে রাখলেও হবে। আর আজকের বিষয়গুলো খুবই সিলি বিষয়, খুবই সহজ বিষয়, রাইট? তাহলে আমি তোমাদেরকে বলে রাখি, আজকে তোমাদের কনিক করার জন্য মানে পরাবৃত্ত থেকে একটা প্রশ্ন আছে, উপবৃত্ত থেকে তোমার একটা প্রশ্ন আছে, অধিবৃত্তের একটা প্রশ্ন আছে, ঘ নম্বর উপবৃত্তের প্রশ্ন, অম নম্বর হচ্ছে অধিবৃত্তের প্রশ্ন। তবে আমি এখানে একটা জিনিস উপলব্ধি করলাম, সেটা হচ্ছে গ নম্বর প্রশ্নে বলা আছে এস প্রাইম বৃহৎ অক্ষ এবং 8 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট। আমরা জানি উৎকেন্দ্রিকতার মান যদি 1-এর সমান হয়, অর্থাৎ উৎকেন্দ্রিকতা যদি 1 হয় তবে সেটা হয় পরাবৃত্ত। 0 থেকে বড়, 1-এর থেকে ছোট উৎকেন্দ্রিকতা হলে সেটা হয় উপবৃত্ত। আর উৎকেন্দ্রিকতা যদি গ্রেটার দেন 1 হয় তাহলে অধিবৃত্ত। তাহলে আমরা ধরেই নিচ্ছি গ নম্বরটা একটা অধিবৃত্তের ইকুয়েশন। কিন্তু আমার এখানে একটু কষ্ট লেগেছে যে এস প্রাইম বৃহৎ অক্ষ। আসলে হাইপারবোলার কখনো বৃহৎ অক্ষ থাকে না, সেটার আড় অক্ষ থাকে, অনুবন্ধী অক্ষ থাকে। এই শব্দটা আমার কাছে আমার বিরুদ্ধে চলে গেছে। যাই হোক, আমি জাস্ট এইটুকু বললাম, আমার মতামত। জানি না স্যাররা হয়তো বা বোঝাতে চেয়েছেন যেটাই আসলে আড় অক্ষ। সুতরাং আমরা বৃহৎ অক্ষটাকে এখানে আড় অক্ষ বিবেচনা করেই সলভ করব, ঠিক আছে? তো প্রথমত আমরা দেখি আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে। উদ্দীপকটা দেওয়া আছে এরকম যে একটা উদ্দীপক দেওয়া আছে আলফা এক্স স্কোয়ার প্লাস বিটা ওয়াই স্কোয়ার প্লাস 72 এক্স মাইনাস 32y মাইনাস 16 ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এক্স এবং ওয়াইয়ের,
একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা দেওয়া আছে 2 নম্বর একটা উদ্দীপক, সেটা একটা চিত্র দিয়ে দেওয়া আছে। চিত্রটা দেওয়া আছে একটা উপবৃত্তের চিত্র। এই হচ্ছে মনে করো উপবৃত্ত, এটা ক্ষুদ্র অক্ষ হিসেবে চিহ্নিত করা আছে, এটা বৃহৎ অক্ষ। তো এখানে আছে তোমার দ্বিকাক্ষ। এই জাস্ট চিত্রটা আঁকে নিচ্ছি একটু, তারপরে বলছি আমি তোমাদেরকে, ঠিক আছে? যা যা দেওয়া আছে সেটা হচ্ছে এখানে এস দেওয়া আছে, তার মানে এটা উপকেন্দ্র, অর্থাৎ প্রচলিত অর্থ বহন করবে এখানকার সবকিছু। বইয়ে যা তোমরা পড়েছো, এস প্রাইম ধর দেখো বাবা, এস প্রাইম এটা হচ্ছে ওয়াই, ওয়াই প্রাইম, ওয়াই অক্ষ। এখানে একটা বিন্দু নির্দেশ করা আছে, পি বিন্দু, এস পি, এখান থেকে এর উপর লম্ব পি এম এটা দেওয়া আছে। লম্বটাও নির্দেশ করানো নাই, এটা লম্ব আসলে হবে। তাহলে এইটুকু হচ্ছে 2 আর এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে 3। এই হচ্ছে তোমার উদ্দীপক, ঠিক আছে? আর কিছু নাই। ক নম্বর প্রশ্নে বলেছে ওয়াই স্কোয়ার ইকাল টু 4px মাইনাস 12 প্যারাবোলাটি, মানে পরাবৃত্তটি এস বিন্দুগামী হলে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং অক্ষরেখা ও নিয়ামকের সমীকরণ নির্ণয় করো। তো সর্বপ্রথম আমি তোমাদেরকে যারা শেখাতে চাই, এটার একটু ছোট্ট একটা বেসিক আমরা আগে জ্ঞান অর্জন করি, তারপরে তোমাদের আসি, ঠিক আছে? ক নম্বরের জন্য জ্ঞান অর্জন। সর্বপ্রথম আমরা জ্ঞান অর্জন করব, হ্যাঁ? জ্ঞান অর্জন। দেখো, তোমরা জানো পরাবৃত্তের সংজ্ঞা বা কণিকের সংজ্ঞা হচ্ছে এরকম: দ্বিমাত্রিক তলে বা সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দুটি হতে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত সর্বদা একটি ধ্রুবক হলে চলমান বিন্দুটির চলার পথকে কণিক বলে, রাইট? তো এখানে একটা নির্দিষ্ট বিন্দু থাকে, এখানে একটা নির্দিষ্ট সরলরেখা থাকে। তাহলে এখানে এমন একটা বিন্দু, তাহলে নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয়, চলমান বিন্দুটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। দিস ইজ পিঁপড়া বিন্দু, এটা হচ্ছে চলমান বিন্দু। এবং এই পি থেকে এই নির্দিষ্ট সরলরেখা, তার মানে আমার দুইটা রেফারেন্স জিনিস আছে এখানে কণিকের ক্ষেত্রে। বৃত্তের ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট ছিল দুইটা, একটা হচ্ছে কেন্দ্র আর একটা হচ্ছে ব্যাসার্ধ। ওখানে রেফারেন্স নিতে হতো এই দুটা জিনিসের। কণিকের ক্ষেত্রেও দুটা জিনিসের রেফারেন্স নিতে হয়, একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু আর একটা নির্দিষ্ট সরলরেখা। এখন বলা হচ্ছে এই পিঁপড়া বিন্দু যেখানেই যাক না কেন, এস এর সাথে তার সংযোগ সরলরেখাংশের যে দৈর্ঘ্য, তার মানে নির্দিষ্ট বিন্দুটি হতে চলমান বিন্দুর দূরত্ব এবং চলমান বিন্দুটি হতে এই নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্ব, তার লম্ব দূরত্ব মানে এই লম্ব দূরত্ব, রাইট? এদের অনুপাত, অর্থাৎ এসপি, এই দূরত্বটা হচ্ছে এসপি আর এটাকে দিচ্ছি আমরা পিএম। তাহলে এসপি বাই পিএম এটা ইকুয়াল টু ধ্রুবক। এটাই কিন্তু কণিকের সংজ্ঞা, রাইট? এটাই কিন্তু কণিকের সংজ্ঞা, এসপি বাই পিএম। অর্থাৎ সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব এবং সেই চলমান বিন্দু হতে একটি নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত যদি একটি ধ্রুবক হয়, তবে চলমান বিন্দুটির চলার পথকে কণিক বলে, রাইট? এই অনুপাতের মান, এই যে অনুপাতের মান পাইলা, এই অনুপাতটা যে ধ্রুব সংখ্যা হয়, এই ধ্রুবককে বলা হয় ইসেন্ট্রিসিটি বা ই, ইসেন্ট্রিসিটি বা ই। এবং বলা হচ্ছে যদি তোমাদের ই ইকাল টু 1 হয় সেটা পরাবৃত্ত, আর যদি 0 থেকে বড় হয়, 1 এর থেকে ছোট হয় সেটা উপবৃত্ত। তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের সংজ্ঞাকে সাপোর্ট করে, পরাবৃত্ত। এটা হচ্ছে উপবৃত্ত, উপবৃত্ত, আর একটা হচ্ছে অধিবৃত্ত, অধিবৃত্ত। অধিবৃত্তের ক্ষেত্রে ই গ্রেটার দেন 1। তাহলে আমার কিন্তু উৎকেন্দ্রিকতা বের করার এটাই হচ্ছে বেসিক মেথড, এটাই হচ্ছে বেসিক মেথড। এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় কণিকের উপকেন্দ্র, এটাকে বলা হয় উপকেন্দ্র। আর এই নির্দিষ্ট সরলরেখাটিকে তোমরা জানো এটাকে বলা হয় দ্বিকাক্ষ, সরি ব হবে না, দ্বিকাক্ষ রেখা বা
নিয়ামক রেখা, এটা তোমরা সবাই জানো কিন্তু। কি ক্লিয়ার? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার যে কনিকের ক্ষেত্রেই ই বের করতে বলুক না কেন, ই কিন্তু বিভিন্নভাবে বের করা যায়, তোমরা জানো এটা। তার মধ্যে এটা একটা মেথড। যদি আমার কোনো কনিকের উপকেন্দ্র জানা থাকে, চলমান বিন্দুর যদি একটা স্থানাঙ্ক দিয়ে দেয় তোমাকে, এবং দ্বিকাক্ষের সমীকরণ যদি দেওয়া থাকে, অথবা এখান থেকে লম্ব দূরত্ব দেওয়া থাকে। আমি যদি এখন তোমাকে বলি যে এসপি এর দৈর্ঘ্য 2 আর পিএম এর দৈর্ঘ্য 3, তাহলে এই কনিকটা কি হবে? এই কনিকটা কি হবে, রাইট? তখন তুমি কি করবা? ই ইকুয়াল টু তুমি জানো এসপি বাই পিএম, এসপি বাই পিএম, দিস ইকুয়াল টু 2/3। এই 2/3 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, সুতরাং এটা একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা বের করে ফেলেছি আমরা, রাইট? তাহলে আমি যদি এইরকম জিনিসপত্র দেখতে পাই কোনো উদ্দীপক পড়ে, সেখান থেকে ই বের করাটা আমার জন্য সহজ হবে। কি ক্লিয়ার? ই বের করার আরও মেথড আছে। পরাবৃত্তের ক্ষেত্রে ই কোনো কথা নাই, ই ইকুয়াল টু 1 দেওয়া থাক আর না থাক, ই ইকুয়াল টু 1। আর যদি এমনটা হয় যে এসপি বাই পিএম গ্রেটার দেন 1 হয়েছে, তখন আমরা বলবো সেটা অধিবৃত্তের ইকুয়েশন। কি ক্লিয়ার? এটাও ক্লিয়ার কিনা বলো বাবা? এটুকু ক্লিয়ার? 22 ব্যাচের স্টুডেন্ট থাকবে না, 23 ব্যাচের স্টুডেন্টও থাকবে না, ঠিক আছে? কিচ্ছু বুঝবে না কিন্তু ভাইজান, কিচ্ছু বুঝবে না। 22 ব্যাচ আর 23 ব্যাচ এখানে থাকার কোনো দরকার নাই। তাহলে ক্লিয়ার এটা, তাই না? এবার আসুন, আমাদের এটা হচ্ছে ভুল বিন্দু। পরাবৃত্তের যদি আমরা একটা চিত্র আঁকি, তোমরা জানো যে এই যে পরাবৃত্তটা, এই পরাবৃত্তের ইকুয়েশন হয় y² = 4ax, y² = 4ax। এই ইকুয়েশনটা তোমরা জানো, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার যে সকল জিনিস আজকে অ্যাসাইনমেন্ট করতে গিয়ে লাগবে, জাস্ট সেগুলো বলছি। নইলে গোটা কনিকের উপরে ধারণা দিতে গেলে তোমরা তো জানো যে কতগুলো ক্লাস লাগে, এবং তোমাদেরকে তো ফ্রি অ্যাপ্রুভাল দিয়ে রাখেছি আমি কনিকে। তোমরা এখানে একটু ক্লাস করে নাও, আর মাস্টার গ্রুপে তো তোমাদের মাস্টার লেভেলে ক্লাস হবেই, সেটা নিয়ে তো তোমাদের চিন্তা করার দরকার নাই, রাইট? যেমন গতকালকে রাত্রে আমি এমন কিছু জিনিস শিখেছি ভাইজান, তোমাদেরকে সামনের দিনগুলোতে ডেলিভারি দিব। ডিফারেন্সিয়েশনের কিছু, ত্রিকোণমিতির কিছু হেভি প্রবলেম কালকে রাত্রে আমি সলভ করেছি। এত আনন্দ লাগছিল, 4:30 বাজে আমার চোখে ঘুম নাই, অঙ্ক করেই যাচ্ছি, এবং এত ভালো লাগছে আমার অঙ্কগুলো করতে। এবং সামনের দিনেই, যেমন কালকে তো ত্রিকোণমিতির ক্লাস আছে মনে হয়, কালকে তোমাদেরকে কিছু অঙ্কের ডেলিভারি দেব। আর ডিফারেন্সিয়েশনের কিছু, ওই যে তোমাদের e⁻x², e⁻√x, এগুলোর কিছু আমি ডিফারেন্সিয়েশন মানে মূলনীতি, অন্তরক, সহগ আবার নতুনভাবে শিখেছি কালকে রাত্রে। ক্যালকুলেশন মানে আগের নিয়মই, বাট একটু ক্যালকুলেশন এদিক ওদিক করে, ওগুলো শিখাবো তোমাদেরকে মাস্টার গ্রুপে, ঠিক আছে? তো সুতরাং তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না, মানে তোমাদের জন্য আমি যথেষ্ট পরিশ্রম করে রেডি করি লেকচারগুলো, সেগুলো তোমাদের সামনে ডেলিভারিতে যাবে আর কি, ঠিক আছে? এই হেভি আমার খুবই খুশি লাগেছে ভাইজান গতকালকে রাত্রে, এবং সারা রাত যে কী করে পার হয়ে গেল ভাইজান। আমি তোমাদেরকে বললাম না যে বাসায় যে আমি একটু তোমাদের হোমওয়ার্ক লিখবো, এই হোমওয়ার্ক লিখতে গিয়ে হঠাৎ করে কিছু প্রবলেম মাথায় আসলো, ওই প্রবলেমগুলো আমার সারা রাত চলে গেল, ব্যাপারটা এরকম। তো যাই হোক, ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আজকে অ্যাসাইনমেন্ট করার জন্য যা লাগবে সেগুলো আমি বলতেছি। এখানে এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে, এটা হচ্ছে পরাবৃত্তের অক্ষরেখা, তোমরা জানো এই অক্ষরেখার উপরে উপকেন্দ্র থাকে। এর পরিচয় হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দু থেকে এই উপকেন্দ্রের দূরত্ব, দ্যাট ইজ এটা এ, রাইট? এবং এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্র যত দূরে থাকে ঠিক তত পিছনের দিকাক্ষ থাকে পরাবৃত্তের। বিকজ তোমরা জানো এই এস থেকে এর উপরিস্থিত যে কোনো চলমান বিন্দুর দূরত্ব এখান থেকে এই সরলরেখার দূরত্ব সমান হতে হয়। সুতরাং এটাও এ, এটাও এ, তাহলে এটুকু এ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে বেশ কিছু জিনিসপত্র আছে, এগুলো তোমাদেরকে এখানেই শিখিয়ে দিই, আমার অঙ্কটা করতে গিয়ে লাগবে। তাহলে দেখো, এইটা হচ্ছে তোমার পরাবৃত্তের অক্ষরেখা। জাস্ট এইটুকু তোমাদের শুধু মনে করে দিচ্ছি বাবা, ঠিক আছে? আসলে এই ক্লাসগুলো করানোর জন্য তো গোটা চ্যাপ্টারের ধারণা থাকতে হয়। পরাবৃত্তের
অক্ষরেখা। হঠাৎ করে এখন তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, আমি কি করব বলো? পরাবৃত্তের অক্ষরেখা, এটাকে বলা হয় শীর্ষে স্পর্শক। শীর্ষে স্পর্শক, শীর্ষে স্পর্শক। এটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব। ওকে, জাস্ট চিনে রাখো, তাহলে ইকুয়েশন লিখতে পারবা। এটাকে বলা হচ্ছে দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ, ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমার 1 নম্বর প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে আমার যে যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে উপকেন্দ্র লাগবে, অক্ষরেখার সমীকরণ লাগবে, নিয়ামকের সমীকরণ লাগবে। তাহলে উপকেন্দ্র লাগবে, অর্থাৎ এই যে জায়গাটা লাগবে আমার, অক্ষরেখার সমীকরণ এইটা লাগবে, আর একটা লাগবে হচ্ছে নিয়ামকের সমীকরণ বা দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে এই 3টা জিনিসই তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি যদি পরাবৃত্তের সমীকরণকে এই আকারে প্রকাশ করতে পারো, এই আকারে প্রকাশ করতে পারো, তাহলে তার অক্ষরেখাটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এক্স অক্ষের সমীকরণ y = 0, এক্স অক্ষের সমীকরণ y = 0, এটাই অক্ষরেখার সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ y = 0, যার উপরে দ্বিঘাত সেটা = 0, যার উপরে দ্বিঘাত সেটা = 0। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হয়ে গেল। এবার উপকেন্দ্র। উপকেন্দ্র মানে উপকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক a0। না, আমি এইভাবে তোমাদেরকে শিখাবো না, আমি শিখাবো এই উপকেন্দ্রের ভুজ স্থানাঙ্ক অর্থাৎ x স্থানাঙ্ক, যেহেতু এটা স্মল x y দিয়ে প্রকাশ করা আছে, x = ভুজ স্থানাঙ্ক = a আর কোটি স্থানাঙ্ক y = 0, অর্থাৎ এই ইকুয়েশনের ক্ষেত্রে, রাইট? আমি যদি তোমাকে কখনো বলি যে তোমার পরাবৃত্তটা হচ্ছে m² = 4an, তাহলে এখানে তোমাকে বুঝতে হবে এখানে ভুজ হচ্ছে n, কোটি হচ্ছে m, অর্থাৎ এর উপকেন্দ্রের স্থানাঙ্ক লেখার সময় ভুজ স্থানাঙ্ক লিখতে হবে a আর কোটি স্থানাঙ্ক m = 0। অর্থাৎ তোমরা চিরকাল শিখে আসতেছো x আর y অক্ষরেখা বলে আমাদের এটা লিখতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম। যদি কখনো এরকম হয় যে না, আমার ইকুয়েশনটা এরকম এসছে y², ক্যাপিটাল y² = 4a × X, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্কে উপকেন্দ্র যখন লিখবা তখন লিখবা ক্যাপিটাল X ভুজ, এই ইকুয়েশনের সাপেক্ষে ভুজ হচ্ছে x, তাহলে ভুজ = a আর কোটি = 0, তখন এইভাবে লিখতে হবে এই পরাবৃত্তের উপকেন্দ্র। এই পরাবৃত্তের উপকেন্দ্র লিখলে লিখতে হবে এইভাবে, এই পরাবৃত্তের উপকেন্দ্র লিখলে লিখতে হবে এইভাবে। আমি কি এইটুকু বুঝাতে পারিছি কিনা ভাইজান? তোমরা একটু বলো, তাহলেই হবে। ওকে, আচ্ছা, তোমরা একটু নিজেরা নিজেদের মধ্যে কমেন্ট করা নিয়ে, মানে নিজেদের ভিতরে গল্প করা বাদ দিয়ে আমার সাথে একটু কথা বলো। হয়েছে? কে কি বলেছে দেখি? আচ্ছা, 22 বেসেরা এখানে থাকবে না আজকে। ওকে, এটুকু ক্লিয়ার, তাই না? ভেরি গুড। 22 বেসের কেউ যেন এখানে না থাকে। এবার আসুন, তাহলে আমার উপকেন্দ্র লেখা শিখলাম, অক্ষরেখা লেখা শিখলাম, এবার হচ্ছে দ্বিকাক্ষ। দ্বিকাক্ষ রেখাটা y অক্ষের সমান্তরাল। আমরা জানি y অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ x = ধ্রুবক, x = ডানে a দূরত্বে আছে, দ্যাট ইজ a। ওকে, আর যদি বামে থাকে তাহলে এটা হবে x = -a। তাহলে আমাদের চাইছে এই 3টা জিনিস, এইটা চাইছে, এইটা চাইছে, আর উপকেন্দ্র চাইছে, রাইট? তাহলে আমরা এখন ক নম্বর প্রশ্নের অ্যান্সার করব বাবা, ঠিক আছে? ক নম্বরে অ্যান্সার করার জন্য এইটুকুই যথেষ্ট, ওটা অনেক সময় ব্যয় করেছি এখানে। ওকে, এইচএম রিফাত 22 ব্যাচ তোমরা বের হয়ে যাও ভাইজান, তোমরা প্লিজ এখানে ডিস্টার্ব করিও না, কারণ হচ্ছে এখানে 21 ব্যাচের তোমাদের বড় ভাইদের জন্য একটু সুযোগ করে দাও। আনক্লিয়ার লিখেছো, যেমন এইচএম রিফাত ব্যাচ 22, তার মানে তোমাকে এখানে আসা যাবে না, তুমি এখানে এখনো কিছুই জানো না এইগুলো সম্পর্কে। সুতরাং প্লিজ আমি তোমাদেরকে অনুরোধ করতেছি 22 আর 23 ব্যাচ তোমরা এখন ক্লাস করিও না। এবার আসো আমরা ক নম্বর প্রশ্নের অ্যান্সার করব। এখন ক নম্বর প্রশ্ন অ্যান্সার করার সময় দেখো কি বলছে। ক নম্বর প্রশ্নে বলছে y² = 4px - 12 প্যারাবোলাটি s বিন্দুগামী হলে, তাহলে এখানে তোমাকে লিখতে হবে
উদ্দীপক হতে পাই, আমার তো উদ্দীপক দেওয়াই আছে, উদ্দীপক দুটো আগে লিখে নিবা উপরে। উদ্দীপক 2 হতে পাই, উদ্দীপক 2 হতে পাই এস এর স্থানাঙ্ক, কারণ এখানে একটা কথা বলা আছে এস বিন্দুগামী, এস এর স্থানাঙ্ক চিত্রে একটু খেয়াল করে দেখো ভাইজান, এস এর স্থানাঙ্ক কত আছে, এস অফ 30। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু প্রথমেই চিত্রটা আঁকিয়ে নিয়েছিলাম যে এস এর স্থানাঙ্ক কি আছে। এই যে দেখো, এই উদ্দীপকে এস, গোটা উদ্দীপকে এস একটা জায়গাতেই আছে, দ্যাট ইজ 30। সুতরাং আমরা সেটা লিখে নিয়েছি। ওকে, এবার আমরা লিখবো হচ্ছে প্রদত্ত প্যারাবোলা। তাহলে প্যারাবোলার সমীকরণ, তাহলে প্রদত্ত প্যারাবোলার সমীকরণ বা প্যারাবোলা, প্রদত্ত প্যারাবোলায় লিখবা, যেহেতু এখানে প্রশ্নে প্যারাবোলায় দেওয়া আছে। হ্যাঁ, প্যারাবোলা, প্রদত্ত প্যারাবোলা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4px মাইনাস 12, 4px মাইনাস 12। ওকে, এটা দাও ইকুয়েশন নম্বর 1। ইহা বলা আছে এস অফ 30 বিন্দুগামী, তাহলে ইহা 30 বিন্দুগামী, ইহা এস অফ 30 বিন্দুগামী। দেখো আমি খুবই সিম্পলি ভাবে তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা সলভ মানে আলোচনা করতেছি, সলভ দিচ্ছি না, আলোচনা করতেছি, তোমরা সাজিয়ে লিখবা। অতএব 30 বিন্দুটা তাহলে এই সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে অতএব y এর মান হবে 0 ইকুয়াল টু 4 ইন্টু পি ইন্টু 3 মাইনাস 12। তাহলে বা পি ইকুয়াল টু 1, পি ইকুয়াল টু 1 একবারে করলাম, তোমরা একটু লাইন বেশি বেশি করে লিখে করিও, কোনো সমস্যা নাই। এবার পি এর মান একে বসিয়ে পাই, পি এর মান একে বসিয়ে পাই। ওকে, কি পাই, পি এর মান একে বসালে তোমরা পাবা y স্কয়ার ইকুয়াল টু 4x মাইনাস 12। ওকে, এটা হচ্ছে তোমার ইকুয়েশন। এখন এটাকে একটু সাজিয়ে লিখতে হবে, সাজিয়ে লিখতে হলে তাহলে অতএব আমরা লিখব এরকম ভাবে y মাইনাস 0 হোল স্কয়ার ইকুয়াল টু 4 কমন নিলে x মাইনাস 3। ওকে, এটা দেবা ইকুয়েশন নম্বর 2। এবার আসো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে শিখাইছিলাম এই পরাবৃত্ত কার একঘাত, x এর একঘাত, y এর দ্বিঘাত। কোন একটা পরাবৃত্তের সমীকরণে যদি xy সম্বলিত পদ না থাকে, অর্থাৎ কোন একটা পদে যদি একই সাথে xy না থাকে, সেই পরাবৃত্তের অক্ষরেখা x অক্ষ বরাবর বা x অক্ষের সমান্তরাল হয়, অথবা y অক্ষ বরাবর বা y অক্ষের সমান্তরাল হয়। সেটা আবার নির্ভর করে ওই পরাবৃত্তটা কোন চলকের একঘাত। এখানে দেখো কোন চলকের একঘাত, x চলকের একঘাত, সুতরাং এই পরাবৃত্তটা x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল বা x অক্ষ বরাবর হতে পারে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এইটা দিয়ে তোমরা যদিও বা অ্যাসাইনমেন্টে চাইনি, কিন্তু একটা চিত্র আঁকিয়ে দিবা। ওকে, এবং তোমরা দেখতে পাচ্ছ এই পরাবৃত্তের শীর্ষবিন্দু 30। আমি তোমাদেরকে শিখাইছিলাম কোন এক জনমে y মাইনাস y1 হোল স্কয়ার ইকুয়াল টু 4a ইন্টু x মাইনাস x1, এই পরাবৃত্তটার শীর্ষবিন্দু x1 y1। কি ক্লিয়ার? তো যাই হোক, এটা নিয়ে আমরা এখন মাথা ব্যথা নাই। আমি এখন যেটা করব, এখানে লেখো, ধরি x মাইনাস 3 এটা ইকুয়াল টু ক্যাপিটাল X, y মাইনাস স্মল y মাইনাস 0 ইকুয়াল টু ক্যাপিটাল Y। অতএব 2 হতে পাই, 2 হতে পাই, 2 হতে পাই y স্কয়ার ইকুয়াল টু 4x। ওকে, এইটা দিবা ইকুয়েশন নম্বর 3। কি ক্লিয়ার? অ্যাসাইনমেন্ট পুরা এভাবে লিখবা, কেউ কিছু 1 মার্কও কাটতে পারবে না, অতি উত্তম মার্ক পাবা তোমরা। ঠিক আছে, y স্কয়ার ইকুয়াল টু 4x। এইবারে আমরা করব কি জানো, এতকে ক্যাপিটাল Y স্কয়ার ইকুয়াল টু 4ax এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই। তুলনা করলে কত আসবে?
a ইকুয়াল টু আসবে 4a ইকুয়াল টু 4 বাই a ইকুয়াল টু 1। তাহলে a এর মান আমরা পেয়ে গেছি, রাইট? a এর মান পেয়ে গেছি। এইবারে আসো, এই জিনিসটাকে আমরা যদি চিন্তা করি যে তাহলে খেয়াল করো, তাহলে এই পরাবৃত্তের উপকেন্দ্র লাগবে। আমরা উপকেন্দ্র কি শিখেছি? তিনটা জিনিস শিখেছি। আমার কি কি চাইছে এখানে? আমার চাইছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্র, অতএব উপকেন্দ্র দেখো কিভাবে লিখবা? অতএব উপকেন্দ্র এভাবে লিখবা, অতএব উপকেন্দ্র এভাবে লিখবা, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু এ আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু 0। একটু আগে আমি তোমাদেরকে শিখাইছি যে এই আকৃতির পরাবৃত্তের উপকেন্দ্র ভুজ স্থানাঙ্ক হয় এ, কোটি স্থানাঙ্ক হয় 0, রাইট? তারপরে এখানে দেবা তোমরা তিনটা টান, নোট দুইটা টান দিবা না, তিনটা টান দিবা, সমতুল্য। তার মানে এখানে এই এক্স মানে কত ধরা আছে? x মাইনাস 3 সম্ভবত। x মাইনাস 3 ইকুয়াল টু তাহলে আমাদের কত? a এর মান 1 আর y এর মান কত আছে? স্মল y মাইনাস 0 ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ, অর্থাৎ এটা এখানে আসবে x এর মান 4, y এর মান আসবে 0। অতএব একবারে লিখবা, অতএব উপকেন্দ্র প্যারাবোলাটির উপকেন্দ্র 4, 0। বলো বাবা, এইটুকু ক্লিয়ার হয়েছে কিনা? আমি এইটুকু কি বুঝাইতে পারছি তোমাদেরকে? বলো ভাই, আপনি আমাদের ভালোভাবে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার পরও আমার অ্যাসাইনমেন্ট 10 থেকে 11 পেজ, কিন্তু কিছু ছেলেবেলে কেমনে যে 25-30 পেজ লিখে বিষয়টা নোবেল পাওয়ার মতো। যাই হোক, ওগুলো কথা আমরা না টানি। ভাইজান এটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো? উপকেন্দ্র ক্লিয়ার? ওকে, উপকেন্দ্র ক্লিয়ার। এবার আসো অক্ষরেখা। আমরা কি শিখেছি? আমরা শিখেছিলাম অক্ষরেখার সমীকরণ। এই যে চিত্রে অক্ষরেখার সমীকরণ মানে এই সমীকরণে যার উপরে পূর্ণবর্গ আছে। কার উপরে পূর্ণবর্গ ছিল? y এর পূর্ণবর্গ। y ইকুয়াল টু 0 হচ্ছে অক্ষরেখা। বাট আমার ইকুয়েশনটা কি? আমার ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x বাট ক্যাপিটাল। তাহলে অতএব অক্ষরেখার সমীকরণ, ক্যাপিটাল y ইকুয়াল টু 0। ক্যাপিটাল y মানে তো স্মল y ইকুয়াল টু 0, y মাইনাস 0 ইকুয়াল টু 0। দ্যাট ইজ অক্ষরেখার সমীকরণ। এইটা হচ্ছে উপকেন্দ্র। ক্লিয়ার? আর কি থাকলো? দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ কি শিখেছিলাম? যখন স্মল y স্কয়ার ইকুয়াল টু 4x ছিল তখন স্মল x ইকুয়াল টু মাইনাস a, দ্বিকাক্ষের সমীকরণ। অতএব দ্বিকাক্ষের সমীকরণ ক্যাপিটাল x ইকুয়াল টু মাইনাস a, ক্যাপিটাল x ইকুয়াল টু মাইনাস a। ক্যাপিটাল x মানে কত? তাহলে ক্যাপিটাল x, তাহলে বা ক্যাপিটাল x মানে x মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস a, এর মান তো 1। তাহলে অতএব x মাইনাস 3 প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব x মাইনাস 2 ইকুয়াল টু 0। এইভাবে সমীকরণ আকারে লেখাটা বেটার, এটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ, অর্থাৎ x ইকুয়াল টু 2। এটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমি যদি এই সব জিনিসপত্র দিয়ে ডান পাশে একটা চিত্র আঁকে দিই স্যারদেরকে, স্যাররা অনেক খুশি হবে। কীরকমভাবে খুশি হবে সেটা একটু দেখি। আমার কি কি আছে? এর মান 1, ওকে, আবার শীর্ষবিন্দু 3, 0। তাহলে আমরা এখানে একটা চিত্র আঁকে দিব, ঠিক আছে? জাস্ট একটা খসড়া চিত্র আঁকাবা, হ্যাঁ, জাস্ট একটা খসড়া চিত্র আঁকাবা, ওকে। এইটা মনে করো 3, 0, শীর্ষবিন্দু 3, 0। এখানে তোমার থাকবে হচ্ছে, দেখো বাবা, এটা হচ্ছে 3, 0 বিন্দু। এখানে থাকবে তোমার শীর্ষবিন্দুতে স্পর্শক, পরাবৃত্তটার গ্রাফ হবে এইরকম, এখানে হবে এস, এস এর স্থানাঙ্ক তুমি, এটা উপকেন্দ্র, এখানে তার এস দেওয়া যাবে না যেহেতু উপবৃত্তের
উদ্দীপকে এস তুমি নিয়ে নিয়েছো, রাইট? তাহলে তুমি এখানে অন্য কোনো একটা অক্ষর দিও আর কি, মনে করো কিউ দিলা, হ্যাঁ, উপকেন্দ্র কিউ দিলা, কিউ অফ উপকেন্দ্র কত পাইছো তুমি? উপকেন্দ্র পাইছো 40, তাহলে এটা 40 নির্দেশ করবা, ওকে? এটা ভুল বিন্দু। শীর্ষ বিন্দুকে তুমি দিবা অ্যাপেক্স পয়েন্ট এ, এটার স্থানাঙ্ক কত? 30, এটা একটু দেখাবা। আবার দিকাক্ষ দেখো, এটার থেকে এটা 1 একক, এইদিকে 1 একক বামে নিলে x = 2, এই যে দেখো x = 2 সরল লেখা, কিন্তু এখান থেকে এদিকে 1 একক বামে নিলে এটা x = 2 সরল লেখা। এটা একটু দেখিয়ে দিবা তোমরা, ঠিক আছে? জাস্ট এই চিত্রটা একটু দেখিয়ে দিবা। শীর্ষবিন্দু দেখিয়েছি, উপকেন্দ্র দেখিয়েছি, এবং এটার সমীকরণটাও লিখবা যে y = 0। জাস্ট এই জিনিসটা একটু দেখিয়ে দিবা চিত্রে। কি ক্লিয়ার? 100% মার্ক পেয়ে যাবে, বলে রাখলাম, ওকে? আমি কনিক ভাইজান এর আগে যেভাবে পড়িয়েছি, আমি যখন কনিক মাস্টার গ্রুপে পড়াবো তখন বুঝতে পারবা কনিকের মর্যাদা কি আর আমি কনিক কিভাবে পড়াই, ঠিক আছে? তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার 100% ক্লিয়ার। আমি কনিক যে কি পড়াই ভাইজান, ঠিক আছে, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো যখন তোমাদের কনিকের উপরে ক্লাস হয়েছে, রাইট? অ্যাপেক্স পয়েন্ট 40 না, অ্যাপেক্স পয়েন্ট 30। অ্যাপেক্স পয়েন্টটা হচ্ছে 30, অর্থাৎ ভার্টেক্স, শীর্ষবিন্দু, ওকে? মোহাম্মদ শেফাত আল মামুন, এতদিন পর তুমি কোত্থেকে আসলা শেফাত আল মামুন? শেফাত আল মামুন, তোমাকে আমি অনেক মিস করেছি। ডানে আঁকাবা, চিত্র ডানে আঁকাবা, চিত্র ডানে আঁকাবা, হয়েছে? ভাইয়া সব ডিটেলস বলে দেন। ম্যাথ নাই কেন মানে কি? ম্যাথ নাই কেন মানে বুঝলাম না। সব ডিটেলস বলে দেন, আমি কথাটা বুঝলাম না। যাদের ম্যাথ নাই বা যারা 22 ব্যাচ 23 ব্যাচ তারা ক্লাসে থাকবে না। এবার আসো, এবারে উপবৃত্ত করতে গিয়ে আমার কি কি লাগবে দেখো। দেখো তো আজকের উপবৃত্তের অ্যান্সারটা করতে গিয়ে যে জিনিসগুলো আমার লাগবে সেটা হচ্ছে এরকম। তোমরা জানো যে এরকম হচ্ছে একটা উপবৃত্ত যদি হয়, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, ওকে? x ও x প্রাইম, y ও y প্রাইম, ওকে? আমি তোমাদেরকে বলেছিলাম যে এই উপবৃত্তটার x অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা ইকুয়াল টু হয় স্মল a, আর y অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা হয় স্মল b। এবং এই উপবৃত্তটার যদি a গ্রেটার দ্যান b হয়, অর্থাৎ এটা হচ্ছে বৃহৎ অক্ষটা x অক্ষ বরাবর, সেক্ষেত্রে ইকুয়েশন হয় x² / a² প্লাস y² / b² = 1। এটা তোমরা সবাই জানো। এখন আসো, এখানে থাকে একটা উপকেন্দ্র s, এই পাশে আরেকটা উপকেন্দ্র থাকে s প্রাইম। আগে বলে নিই আমি সবকিছু। এখানে থাকে অ্যাপেক্স পয়েন্ট বা ভার্টেক্স a, এখানে আরেকটা ভার্টেক্স থাকে a প্রাইম। এখানে একটা দিকাক্ষ থাকে, দিকাক্ষ রেখা থাকে, এটা এই বৃহৎ অক্ষকে z বিন্দুতে ছেদ করে। এই পাশে আরেকটা দিকাক্ষ থাকে যা কিনা এটাকে z প্রাইম বিন্দুতে ছেদ করে, ওকে? এখন আসো, এখান থেকে এইটুকু যদি a হয়, এইটুকু দৈর্ঘ্য হয় AE, এটা তোমরা আগে থেকেই জানো। যারা উপবৃত্ত ক্লাস কনিক ক্লাস করো নাই, এখনো সময় আছে, তোমরা যদি ইচ্ছা করে আর কি, আমি তো মাস্টার গ্রুপে করাবই, ঠিক আছে? তোমরা ওই হচ্ছে কনিকের উপরে ক্লাস নেওয়া আছে আমার যে গ্রুপে, সেখানে তো তোমাদের অ্যাপ্রুভাল দেওয়া আছে, ওখানে তোমরা ইয়া করে নিবা, ঠিক আছে? দেখে নিবা। দেখো ভাইজান, তাহলে এইটুকু হচ্ছে AE, আর এখান থেকে এইটুকু a, আর এখান থেকে এইটুকু হয় a/e, a/e,
ওকে, মনে রাখার বুদ্ধি, এটাকে ই দ্বারা ভাগ করলে এটা হয়, এটাকে ই দ্বারা ভাগ করলে এটা হয়। আমরা জানি ই হচ্ছে 1-এর থেকে ছোট্ট একটা সংখ্যা উপবৃত্তের ক্ষেত্রে, বাট 0-র থেকে বড়। কোনো একটা সংখ্যাকে 0-র থেকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা একটু বড় হয়ে যায়, এটা মনে রাখলেই হবে। তাহলে এইটুকু এই, এটা এ, এটা হচ্ছে এ বাই ই। সুতরাং এখানে যে ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছ, এটা একটা দ্বিকাক্ষ, এই পাশে তাহলে আরেকটা দ্বিকাক্ষ আছে, তাহলে এইটুকু এ বাই ই। তাহলে এইটুকু তোমার কত, সরি এখান থেকে এইটুকু কত, এইটুকু হচ্ছে, এইটুকু তো নিলাম, এই যে এইটুকু, সরি ধুর, তো যাই হোক, আমি এখান থেকে এইটুকু হচ্ছে এ, আর এখান থেকে এইটুকু হচ্ছে আবার এ ই, এটুকু তো বুঝতেই পারছো তোমরা। ওকে, এই চিত্রটুকু মনে রাখলেই মানে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। তোমার এখানে তোমার থাকে হচ্ছে একটা, মনে করো শীর্ষবিন্দুতে স্পর্শক, এখানে থাকে উপকেন্দ্রিক লম্ব, এগুলো থাকে, রাইট। অ্যান্ড সব ইকুয়েশন তুমি এখান থেকেই বলতে পারবা। তোমাকে যদি বলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, প্লাস মাইনাস এ ই 0, তাহলে এইটাকে এখানে হবে এ ই 0, এখানে মাইনাস এ ই 0, তাহলে প্লাস মাইনাস এ ই 0, রাইট। এখন ই বের করা যায় কিভাবে? ই এখানে দুইভাবে তুমি বের করা শিখবা। এক, যদি এস দেওয়া থাকে, পি এর স্থানাঙ্ক দেওয়া থাকে, আমরা জানি এই পি হচ্ছে এর পরিস্থিতি যে কোনো একটা চলমান বিন্দু, তাহলে এসপি যদি জানা থাকে, এখান থেকে এর উপর লম্ব দৈর্ঘ্য যদি জানা থাকে, তাহলে এস এর স্থানাঙ্ক, পি এর স্থানাঙ্ক, এম এর স্থানাঙ্ক যদি জানা থাকে, এখান থেকে এসপি বাই পিএম করে ই বের করা যায়। এটা একটা মেথড যদি স্থানাঙ্ক আকারে দেওয়া থাকে। অথবা যদি তোমার এসপির দৈর্ঘ্য দেওয়া থাকে, পিএম এর দৈর্ঘ্য দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ই বের করতে পারবো, রাইট। সেক্ষেত্রে আমি ই বের করতে পারবো। আরও একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছে যদি এস দেওয়া থাকে, পি এর স্থানাঙ্ক থাকে, এই দুটার স্থানাঙ্ক থাকে, এস এর স্থানাঙ্ক আছে, পি এর স্থানাঙ্ক আছে, এস এর স্থানাঙ্ক আছে, পি এর স্থানাঙ্ক আছে, এবং দ্বিকাক্ষের সমীকরণ আছে, দ্বিকাক্ষের সমীকরণ আছে, সেক্ষেত্রে আমরা ই বের করতে পারবো। দ্বিকাক্ষের সমীকরণ মানে এই সমীকরণটা। তাহলে দেখো, পি এর স্থানাঙ্ক তো তোমার জানা রে বাবা, কি জানা নাই? তাহলে পি থেকে দ্বিকাক্ষের লম্ব দূরত্বটাই হচ্ছে পিএম, আর এস এর স্থানাঙ্ক আর পি এর স্থানাঙ্ক যেহেতু দেওয়া আছে, তাহলে এসপি এর দৈর্ঘ্য বের করা যাবে। তাহলে এসপি এর দৈর্ঘ্য জানা, আবার পিএম এর দৈর্ঘ্য আমরা বের করতে পারবো, রাইট। তাহলে এসপি বাই পিএম হচ্ছে ই, অর্থাৎ উপবৃত্তের উৎকেন্দ্রকতা বের করার জন্য এই সকল তথ্য দেওয়া থাকতে পারে প্রশ্নে। ওকে, তারপরে বাদ বাকি এখানে তো দেখতেই পাচ্ছ, এটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এক্স ইকাল টু প্লাস মাইনাস এ ই। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা কত দূরত্বে, এ দূরত্বে, আরেকটা আছে মাইনাস এ দূরত্বে। তাহলে এক্স ইকাল টু প্লাস মাইনাস এ, এটা শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ হবে এক্স ইকাল টু প্লাস মাইনাস এ বাই ই। এখন খ নম্বর প্রশ্নে তোমার যেটা চাইছে, চিত্রে প্রদর্শিত উপবৃত্তের নিয়ামক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। নিয়ামক দ্বয়ের সমীকরণ, তাহলে এই নিয়ামকের সমীকরণ আর এই নিয়ামকের সমীকরণ চাইছে। তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই, এই জিনিসটা তোমার প্রয়োজন। এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই ই। এখন তোমাকে এখানে নির্দেশ করে দিয়েছে, নির্দেশনাগুলো কি কি দেখো। খ নম্বর প্রশ্নের উত্তরের জন্য উপবৃত্তের ই লাগবে, কারণ ই তো লাগবেই, আমার দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করতে গেলে ই লাগবে, রাইট। এইবার আসো, তারপরে তোমার ই এর পরে এ লাগবে, ওই যে এ লাগবে তো 100% লাগবে, এ বের করতে হবে, ই বের করতে হবে। তারপরে বলছে দ্বিকাক্ষের সমীকরণ নির্ণয় করো, এগুলো তো লাগবে, এগুলো না বললেও আমরা করতাম, রাইট। এখন আসো ভাইজান, উদ্দীপক অনুসারে আমরা কিভাবে আগাবো। এবার আমরা প্রদত্ত উদ্দীপক খ নম্বর প্রশ্ন অ্যান্সার করতেছি, এটা মনে রাখলে সবকিছু পারা যায়। দেখো খ নম্বর প্রশ্ন, তাহলে প্রদত্ত উদ্দীপক চিত্রটা আঁকিয়ে নিবা। এখানে আমার মতো করে সুন্দর করে চিত্র আঁকাবা, ঠিক আছে। এটা ওয়াই অক্ষ দেওয়াই আছে, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখানে এস এর স্থানাঙ্ক দেওয়া আছে 30, রাইট। এখানে পি দেওয়া আছে, এখানে একটা দ্বিকাক্ষ আছে,
এখান থেকে এসপি এর দৈর্ঘ্য দেওয়া আছে 2 আর পিএম এর দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 3, এটা প্রশ্নে দেওয়া আছে, এই জিনিসটুকু দেওয়া আছে। আর এখানে একটা উল্লেখ করে দেওয়া আছে এস প্রাইম, এটা হচ্ছে তোমার উদ্দীপক, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কিছু কাজ করব। এখানে এখানে কিছু জিনিস আমার প্রয়োজন। ওকে, এইভাবে লিখবা প্রশ্নে, মানে পরীক্ষায় অ্যান্সার করার সময় এখানে এটাকে এ নির্দেশ করবা একটু, এখানে এ প্রাইম নির্দেশ করে দিবা একটু, ঠিক আছে? ও এই পাশে দ্বিকাক্ষর আঁকা হয়নি, তাই না? এই দ্বিকাক্ষর আঁকে দিয়ে একটু, নইলে মন খারাপ করবা না তোমরা। দ্বিকাক্ষর এখানে একটা আছে। ওকে, এবার আসো বাবা, তাহলে এ আর এ প্রাইম দিয়ে নিবা, আর এখানে দিবা একটা বি। ওকে, এভাবে বলে নিবা, রাইট? এবারে আসো, তোমার প্রয়োজন দ্বিকাক্ষের সমীকরণ x ± a/e। এখানে যে কাজটা তোমাকে করতে হবে, এখানে মনে করো জেড লিখলা, ওকে, এখানে জেড প্রাইম লিখে নিবা। ওকে, এবার লিখবা এভাবে, যে ধরি, এভাবে লিখবা, ধরি ও এ ইকুয়াল টু স্মল এ এবং ও বি ইকুয়াল টু স্মল বি, এটা ধরে নিবা, রাইট? এটা ধরে নিবা। অতএব এবং এখানে বলে নিবা ব্র্যাকেটে, এখানে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, এখানে এ গ্রেটার দেন বি, অর্থাৎ বৃহৎ অক্ষের উপরে উপকেন্দ্র থাকে, এটা সত্য, রাইট? কারণ আমরা জানি বৃহৎ অক্ষের উপরে উপকেন্দ্র থাকে, তাহলে বৃহৎ অক্ষ কার উপরে? এই যে এ বরাবর, এক্স অক্ষ বরাবর, সুতরাং এ গ্রেটার দেন বি। ক্লিয়ার? এইবারে তুমি যেটা বলবা যে অতএব ও এস, অতএব ও এস ইকুয়াল টু এ ই ইকুয়াল টু 3। ওকে, এইটা একটা ইকুয়েশন দিলা, রাইট? এ ই ইকুয়াল টু 3, ও এস মানেই হচ্ছে কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব, রাইট? দ্যাট ইজ, সেটা হচ্ছে আমরা জানি এ ই, একটু আগে আমরা শিখেছি এ ই, এটা তো আদর্শ সূত্রের, তাই কিনা? আদর্শ উপবৃত্ত কিনা, আর কেন্দ্র যেহেতু 0 0, ওকে, কেন্দ্র 0 0, তাহলে এ ই ইকুয়াল টু 3। এইবার আসুন, আবার উপবৃত্তের সংজ্ঞানুসারে, উপবৃত্তের সংজ্ঞাটা তোমরা লিখে দেবা অ্যাসাইনমেন্টে, এবং তোমাদের অ্যান্সার হবে ইউনিক। ওকে, তোমরা বলবা উপবৃত্তের উপকেন্দ্র হতে, অর্থাৎ সমতলে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দু দূরত্ব এবং চলমান বিন্দুটি হতে একটা নির্দিষ্ট সরলরেখার লম্ব দূরত্বের অনুপাত, লম্ব দূরত্বের অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এবং ধ্রুবকটি যদি 1-এর থেকে ছোট হয় তবে চলমান বিন্দুটির চলার পথকে বলা হয় উপবৃত্ত। এই সংজ্ঞাটা তোমরা লিখে দিবা। লেখার পরে লিখবা উপবৃত্তের সংজ্ঞানুসারে, উপবৃত্তের সংজ্ঞানুসারে, উপবৃত্তের সংজ্ঞানুসারে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু এসপি বাই পিএম, রাইট? এসপি বাই পিএম। ওকে, ডান পাশে লিখবা চিত্র হতে পাই, চিত্র হতে, বা আগেও লিখতে পারতা, আমি লিখিনি, চিত্র হতে পাই এসপি ইকুয়াল টু 2 আর পিএম ইকুয়াল টু 3, এসপি ইকুয়াল টু 2, পিএম ইকুয়াল টু 3। অতএব ই ইকুয়াল টু 2/3। তাহলে এর মান আমরা পেয়ে গেছি, এর মান আমরা পেয়ে গেছি। ক্লিয়ার? অতএব 1 হতে পাই, তাহলে 1 হতে পাই a ইন্টু 2/3, এটা ইকুয়াল টু 3, বা a ইকুয়াল টু 9/2। তাহলে দেখো এর মান পাইছি, এর মান পাইছি। খ নম্বর প্রশ্নের অ্যান্সারের জন্য আমাকে বলেছে দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ। তাহলে অতএব দ্বিকাক্ষের সমীকরণ, অতএব দ্বিকাক্ষের সমীকরণ, দ্বিকাক্ষের সমীকরণ x ইকুয়াল টু প্লাস মাইনাস a/e, বা x ইকুয়াল টু প্লাস মাইনাস, এর মান কত? 9/2। ভুল হয়েছে নাকি আমার? যোগ বিয়োগ
ডিভাইডেড বাই এর মান কত, এর মান 2/3, 2/3। তাহলে উলট পালট করলে কত হয় রে বাবা, অ্যান্সারটা দেখো তো, নাকি আমার ভুল হচ্ছে? হিসাব নিকাশ ভুল হলে বলিও বাবা, হ্যাঁ বয়স হয়ে গেছে না, বয়সের দোষ। তাহলে বা x = +-3 উল্টে যাবে, 3 নং 27 ডিভাইডেড বাই 27, ঠিক আছে। অতএব 4x = +-27। তাহলে অতএব দ্বিঘাক্ষের সমীকরণে একটা 4x -27 = 0, আরেকটা হবে 4x +27 = 0। এটাই দ্বিঘাক্ষের সমীকরণ। কি ক্লিয়ার? আমার কি কি বের করতে বলেছিল দেখো, উৎকেন্দ্রিকতা ই বের করতে বলেছিল, তোমার বের করতে বলেছিল এর মান, আমরা বের করেছি। আবার তোমাকে বের করতে বলেছিল কি, দ্বিঘাক্ষের সমীকরণ। কি ক্লিয়ার হয়েছে ভাইজান? নিজেরা নিজেদের মধ্যে গল্প করছো বুঝতে পারছি। বুঝতে পারছি। মোহাম্মদ নাইমুর রহমান নাহিদ, এত বড় আমার হিসাব নিকাশে কি কোথাও ভুল আছে ভাইজান? হিসাব নিকাশে কি কোথাও ভুল আছে? ভুল থাকার কথা না। আজকের অ্যাসাইনমেন্ট সব থেকে সোজা একটা প্রশ্ন দিয়েছে, অত্যন্ত সোজা একটা প্রশ্ন দিয়েছে। ওকে, কোনো ভুল নাই, তাই না? তোমরা একটু সার্টিফিকেট দিয়ে দাও যে ভুল নাই ভাইয়া, তাহলে আমি গ নম্বর প্রশ্নের অ্যান্সারে চলে যাব। গ নম্বর প্রশ্নের অ্যান্সারে চলে যাব। দেখো এবারে বলছে যে এস প্রাইমকে বৃহৎ অক্ষ এবং 8 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট হাইপারবোলার সমীকরণ নির্ণয় করো। রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চিত্রটা আবারও লাগবে এখানে। ওকে, এবারে চিত্রটা আঁকবা এরকম ভাবে যে হাইপারবোলার ইকুয়েশন আঁকতে হবে। এবার চিত্র আঁকতেছি। এস কে বলতেছে এস এর স্থানাঙ্ক 30, এস প্রাইমের স্থানাঙ্ক -30, এইটুকু কিন্তু তোমাকে বলতে হবে। রাইট, তুমি লিখবা উদ্দীপক অনুসারে, উদ্দীপকে এস এর স্থানাঙ্ক, এস এর স্থানাঙ্ক এস অফ 30 এবং এস প্রাইমের স্থানাঙ্ক এস প্রাইম অফ -30। ওকে, অতএব এস প্রাইম ইকুয়াল টু, এদের মধ্যবর্তী দূরত্ব 6 একক, এস প্রাইমটা হচ্ছে 6 একক। অর্থাৎ এভাবে লিখবা, অর্থাৎ অধিবৃত্তের হাইপারবোলার লিখবা। হ্যাঁ, তোমরা হাইপারবোলা লিখবা, অধিবৃত্তের এখানে হাইপারবোলা লিখবা, প্রশ্নে হাইপারবোলা দেওয়া আছে। অর্থাৎ অধিবৃত্তের আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের দৈর্ঘ্য প্রশ্ন মতে, কিন্তু প্রশ্নে বলা আছে এটাকে বৃহৎ অক্ষ ধরতে হবে। আর অক্ষের দৈর্ঘ্য আমরা জানি টোয়াইস এ ইকুয়াল টু 6, আর অক্ষের দৈর্ঘ্য টোয়াইস এ ইকুয়াল টু 6। দিস ইজ আর অক্ষ। তাহলে আর অক্ষ এই হচ্ছে, অধিবৃত্তটার গ্রাফ হবে এইরকম, এইরকম আসলে, ঠিক আছে। এখানে স্থানাঙ্কটা পরে লিখিও। তারপরে এখানে কেন্দ্র, কেন্দ্র হচ্ছে 0 0, কারণ মধ্যবিন্দুটা হচ্ছে কেন্দ্র, এই হচ্ছে। ওকে, হলো না, যাই হোক, এটা কেন্দ্র, ঠিক আছে। এটা হচ্ছে অধিবৃত্ত। এবার আসো, তাহলে অতএব এ ইকুয়াল টু আসলো তোমার 3, এ ইকুয়াল টু 3। তাহলে এর পরিচয় কোনটুকু? এই কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব, এইটা হচ্ছে স্মল এর পরিচয়। রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আসো কি বলেছে, এ নির্ণয় কমপ্লিট। এবার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। এখন আমাদের প্রশ্ন এই যে তোমার দেখো,
আমাদের এস হচ্ছে একটা শীর্ষবিন্দু, যেহেতু আর অক্ষ এস এস প্রাইমকে আর অক্ষ ধরতে বলেছে, আর অক্ষে প্রান্তদ্বয় মানে হচ্ছে শীর্ষবিন্দুদ্বয়, শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবিন্দু কেন্দ্র। তাহলে এখানে লিখবা অধিবৃত্তের কেন্দ্র, অধিবৃত্তের কেন্দ্র এই দুটার মধ্যবিন্দু 0 0 এবং অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষ বরাবর, অনুবন্ধী অক্ষ ওয়াই অক্ষ বরাবর, এটা স্পষ্টই, এটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। ওকে, তাহলে অতএব সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ হবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। ইকুয়েশন নম্বর দিবা, এদিকে ইকুয়েশন যেহেতু দেওয়া হয়নি এটাই 1 নম্বর দিয়ে দাও। তাহলে কি বের করতে বলেছে? এ বি এবং হাইপারবোলার সমীকরণ নির্ণয় করতে বলেছে, রাইট? তাহলে অধিবৃত্তের সমীকরণ এইটা। এখন আসো, এ আমার নির্ণয় হয়ে গেছে, আমি বি নির্ণয় করতে হবে। বি নির্ণয় করবো কোথা থেকে? প্রশ্ন মতে উৎকেন্দ্রিকতা। এই ধরনের অধিবৃত্তের আর অক্ষ যদি এক্স অক্ষ বরাবর হয়, সেই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু হয় √1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে প্রশ্ন মতে উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল টু 8। তাহলে বা ই মানে ই স্কয়ার লিখি, ই স্কয়ার ইকুয়াল টু 64। তাহলে বা ই স্কয়ার মানে 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা ইকুয়াল টু 64, রাইট? তার মানে বি স্কয়ার বাই এ স্কয়ার এটা ইকুয়াল টু 63। তার মানে বি স্কয়ার ইকুয়াল টু 63 ইন্টু এ স্কয়ার। এর মান কত পাইছো? এর মান পাইছো 3। তাহলে এ স্কয়ারের মান 9। তাহলে অতএব বি স্কয়ার ইকুয়াল টু 3 নং 27, 7 হাত থাকে 2, 6 নং 54 আর 2 এ 56। তাহলে বি স্কয়ারের মান পাইলা 567 আর এর মান পাইছো 3। তাহলে এর মান পাইছো, বি এর মান পাইছো। অতএব ওখান থেকে বি এর মানটা বের করে নেবা, রাইট? ওখান থেকে বি এর মানটা একটু প্লিজ বের করে নিও। ওকে, তাহলে অতএব অধিবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে বা x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 5 6 7 ইকুয়াল টু 1। এটাই অ্যান্সার। ওকে, কোনো মার্ক কাটার কাহিনী নাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলো বাবা? এই পুরাটুকু ক্লিয়ার? কোনো সমস্যা আছে? দেখো, কোনো হিসাব নিকাশ ভুল থাকলে মাফ করতে হবে বাবা। হ্যাঁ, আমি কিন্তু হিসাব নিকাশ ইদানিং খুব ভুলে যাই। এই যে দেখো, তোমরা ক্লাস করতে করতে বায়োলজি নিয়ে চলে এসছো, তাহলে কেমন লাগে বলো? হিসাব নিকাশের কোনো ভেজাল আছে ভাইজান? হিসাব নিকাশে কি ভুল আছে? ভুল থাকলে একটু বলো আমাকে, কোনো সমস্যা নাই, তাই না? না, তোমাদের উপরে আমার তো মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, তোমরা খালি কথা বলছো, এটা তো ঠিক না। ওকে, তাহলে গ নম্বর প্রশ্ন কমপ্লিট। এবারে ঘ নম্বরের জন্য তোমার বলা আছে, ঘ নম্বরের জন্য তাহলে শোনো, ওখানে যেটা গ নম্বরে বৃহৎ অক্ষ কথা বলা ছিল, ওটা বৃহৎ অক্ষ আসলে ভাষাগতভাবে ঠিক নাই। আসলে এটা আমি ঠিক নাই বললে জানি না কতজন বিরুদ্ধে দাঁড়িয়ে যায় নাকি, এই জন্য ভয়ে ভয়ে বলছি। আসলে ওটা হবে আর অক্ষ বা মেজর অ্যাক্সিস। ওকে, তো যাই হোক, আরেকটা কনজুগেট অ্যাক্সিস বা মাইনর অ্যাক্সিস, অনুবন্ধী অ্যাক্সিস। তো যাই হোক, আর মানে বৃহৎ অক্ষ আর ক্ষুদ্র অক্ষ বলে কিছু নাই আসলে, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে ঘ নম্বরের জন্য উদ্দীপক 1 এর সাহায্য নেওয়া হয়েছে। ঘ নম্বরের জন্য উদ্দীপক 1 এর সাহায্য নেওয়া হয়েছে। তাহলে উদ্দীপক 1
উদ্দীপক 1 এ কি বলা আছে যে আলফা এক্স স্কয়ার প্লাস বিটা ওয়াই স্কয়ার প্লাস 72 এক্স মাইনাস 32 ওয়াই মাইনাস 16 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে তোমার উদ্দীপকে দেওয়া আছে। বলা আছে আলফা ইকুয়াল টু যদি 18 হয়, বিটা ইকুয়াল টু যদি 8 হয়, তাহলে কণিকের প্রকৃতি নির্ণয় করো। আসলে কণিকের অ্যাকচুয়ালি যদি তুমি প্রকৃতি নির্ণয় করতে চাও, তাহলে আমাদেরকে কিন্তু বেশ কিছু জিনিসপত্র তোমাকে লিখতে হয়। অ্যাকচুয়াল অ্যান্সার যদি লিখতে চাও তুমি অ্যাসাইনমেন্টে, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই সমীকরণকে তোমরা এইটার সাথে তুলনা করবা। এ এক্স স্কয়ার প্লাস বি, আচ্ছা আলফা বিটার মানটাকে বসিয়ে নিই, সরি আমার ভুল হয়েছে, আলফা বিটার মানটা বসিয়ে নিই। তাহলে প্রশ্ন মতে আলফা ইকুয়াল টু 18 এবং বিটা ইকুয়াল টু 8। অতএব সমীকরণটি দাঁড়ায় 18 এক্স স্কয়ার প্লাস 8 ওয়াই স্কয়ার প্লাস 72 এক্স মাইনাস 32 ওয়াই মাইনাস 16 ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার ইকুয়েশন নম্বর 2। তাহলে এতকে এ এক্স স্কয়ার প্লাস বি ওয়াই স্কয়ার প্লাস 2h এক্স ওয়াই সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করবা। 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এর সাথে এমনিও করতে পারতাম, কিন্তু আমি তুলনা করে পাই। যেহেতু তোমরা উজ্জ্বল ভাইয়ের স্টুডেন্ট, একটু আলাদা করে লেখা উচিত। ওকে, তুলনা করলে এ ইকুয়াল টু পাবো 18, বি ইকুয়াল টু পাবো 8, এইচ ইকুয়াল টু পাবো 0, কারণ এখানে এইচ এর মান নাই, উপরে এক্স ওয়াই সম্বলিত পদ নাই। জি এর মান পাবো তোমার হচ্ছে 2g ইকুয়াল টু 72, 2g ইকুয়াল টু 72, তাহলে জি ইকুয়াল টু আসবে 36। এফ এর মান পাবো তোমার -16, আর সি এর মানও পাবো আমি -16। জাস্ট এই মানগুলো বের করবা, রাইট? বের করার পরে তোমরা দুইটা জিনিস চেক করতে হবে নির্ণায়ক মান দিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু আমাকে এই নির্ণায়কের মানটা বের করে দাও। দিস ইকুয়াল টু, তোমরা এটা জানো খুব ভালোভাবে, আমি তোমাদেরকে শিখাইছি, জিএফসি এইচ কি বাতাস, কি বাতাস, ঠিক আছে? এই নির্ণায়কের মান যদি 0 না হয় এবং এইচ স্কয়ার যদি লেস দেন এবি হয়, তখন সেটা উপবৃত্ত। এইচ স্কয়ার গ্রেটার দেন এবি হলে অধিবৃত্ত, এইচ স্কয়ার ইকুয়াল টু এবি হলে পরাবৃত্ত। বাট এটার মান 0 হওয়া যাবে না, এটা তোমাকে আগে দেখাতে হবে। এটা ইকুয়াল টু 0 হলে সেটা একজোড়া সরল রেখা নির্দেশ করে, রাইট? এটা তোমরা অনেক আগে শিখেছো। দিস ইকুয়াল টু এর মান কত? 18, এইচ এর মান কত? 0, জি এর মান কত? 36, এইচ এর মান কত? 0, বি এর মান কত? 8, তারপর এফ এর মান কত? -16। ওকে, এবারে জি এর মান কত? 36, এফ এর মান কত? -16, সি এর মান কত? -16। প্লিজ আমাকে এটার একটু মান বের করে দাও বাবা, এটা একটু মান বের করে দাও। দেখো এটার মান 0 সমান আসবে না, তাহলে এটা নট ইকুয়াল 0। এটার মান কিন্তু বের করবা, এভাবে রেখে দেবা না, এটার মান কিন্তু বের করবা। ক্লিয়ার? এখন আসো আরেকটা জিনিস চেক করতে হবে। আবার এইচ স্কয়ার ইকুয়াল টু 0, এবি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? 8 18, তার মানে 144। তোমরাই বলো বাবা, এইচ স্কয়ার লেস দেন এবি কিনা। অতএব এইচ স্কয়ার লেস দেন এবি। এরপরে লিখবা যেহেতু ডেল নট ইকুয়াল 0,
যেহেতু ডেল নট ইকুয়াল টু 0 এবং এইচ স্কোয়ার লেস দেন এ বি, সুতরাং ইহা একটি উপবৃত্ত নির্দেশ করে। অতএব প্রদত্ত কনিকটি উপবৃত্ত নির্দেশ করে। কি ক্লিয়ার হয়েছে? কি হয়েছে ভাইজান? 0 তো না, এটা তো সত্য, তাই কিনা? হয়েছে? আসলে এইভাবে করাটাই বেটার আসলে। হ্যাঁ, সাধারণ দ্বিঘাত সমীকরণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে আমরা করেছি। হয়েছে? আচ্ছা, যাই হোক, তাহলে এটুকু ক্লিয়ার, তাই না? এবার আসুন, তাহলে এটা আমাদের চলে গেল। এবার আবার আমরা 2 নম্বর ইকুয়েশনের সাহায্য নিয়ে আবার একটু সামনের দিকে আগাই। ঠিক আছে? তাহলে 2 হতে পাই, তাহলে 2 হতে পাই 18x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার, 18x স্কোয়ার 8y স্কোয়ার প্লাস 72x মাইনাস 32y মাইনাস 16 ইকুয়াল টু 0। এইবারে যেটা করতে হয়, এই উপবৃত্তের বিভিন্ন জিনিসপত্র যদি নির্ণয় করতে চাও, এর শীর্ষবিন্দু চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, রাইট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এটাকে আমরা একটু আদর্শ ফরম্যাটে নিয়ে যাই। আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে চাইলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ রাখা যায় না। তাহলে এক্স এর টার্মগুলো হচ্ছে এগুলো, রাইট? এখান থেকে 18 কমন নেবা, এমনভাবে কমন নেবা যেন বর্গ সূত্র আসে, একটা পূর্ণবর্গ রাশি আসে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 4x 4 18 72 প্লাস এখানে যদি একটা 4 থাকতো না, কত সুন্দর একটা পূর্ণবর্গের সূত্র লেখা যেত, রাইট? এটার পরে ব্যবস্থা করতেছি, অতিরিক্ত লিখেছি 4 18 72, এখানে অতিরিক্ত লিখেছি ভাইজান। প্লাস এবার ওয়াই টার্মগুলো থেকে ওয়াই মানে 8 কমন নাও, সহগ মুক্ত করো ওয়াই স্কোয়ারকে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4 8 32 ওয়াই, এখানে যে একটা 4 থাকতো না, ওয়াও। দিস ইকুয়াল টু এই মাইনাস 16টা এই পাশে 16 করে দাও, ওই পাশে 16 পার করে দাও। এবার বাম পাশে তুমি কি কি অতিরিক্ত নিয়েছো? 4 18 72 প্লাস করেছো বামে, ডানেও 72 প্লাস করো। বামে তুমি 4 8 32 যোগ করেছো, এখানেও 32 যোগ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি ক্লিয়ার? তাহলে বাহ, 18 ইন্টু x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 8 ইন্টু y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু, যোগ করলে কত হয় গো? যোগ বিয়োগ 88 88 88 88 আর 32 120। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এইবারে আসো, এই ইকুয়েশনকে আমরা এইভাবে লিখব, বাহ, x প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 120 বাই 18 প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 120 ডিভাইডেড বাই 8 ইকুয়াল টু 1। তাহলে বাহ, x প্লাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6 দিয়ে কাটাকাটি করা যায় মনে হয়, তাই না? 6 দিয়ে কোনো 12, তাহলে 20 ডিভাইডেড বাই 3, তাহলে এখানে থাকবে 20 ডিভাইডেড বাই 3 প্লাস y মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে কত দ্বারা ভাগ করবো? 8 দ্বারা ভাগ করি নাকি? 8 দ্বারাই তো যাবে, 8 1 8 8 15, ও সরি, এটা তো একবারই পারি, 8 15 120 ইকুয়াল টু 1। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমার ইকুয়েশন নম্বর এটা 3। এটা দিবা ইকুয়েশন নম্বর 3। এইটাকে এবার আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে হবে, আদর্শ ফরম্যাটে। তাহলে আমরা লিখবো, এখানে ধরি আগের মতোই, ধরি x প্লাস 2 ইকুয়াল টু ক্যাপিটাল x, y মাইনাস 2 ইকুয়াল টু ক্যাপিটাল y। তাহলে অতএব আমার দাঁড়াচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই 20 বাই 3 প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই 15, এটা ইকুয়াল টু 1। ইকুয়েশন নম্বর দেবে এটা 4। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আসো, এত কে
কিসের সাথে তুলনা করবা? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 এর সাথে তুলনা করে পাই। সাথে এই বি এর তুলনা কিন্তু আগেরটার মতো না। আগের যে সাধারণ দ্বিঘাত সমীকরণ নিয়েছিলাম সেখানে যদি স্মল এ এবং বি ব্যবহার করা আছে, সুতরাং এখানে তোমরা এ বি ব্যবহার না করে অন্য কোনো অক্ষর ব্যবহার করতে পারো, তবে এটা ব্যবহার করলেও আপত্তি তুলবে না স্যারেরা। ওকে, তুলনা করে পাই তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 20/3, বি স্কোয়ার ইকুয়াল টু 15। ক্লিয়ার? হিসাব নিকাশের ভুল যেতে পারে বাবা, হ্যাঁ হিসাব নিকাশের ভুল যেতে পারে, একটু খেয়াল করিও। হয়েছে? হিসাব নিকাশের ভুল যেতে পারে বাবা, তোমরা একটু আমাকে হিসাব একটু মানে ঠিক করে দিও। কি ক্লিয়ার বাবা? ওকে, ভেরি গুড। তাহলে আসো, আমার কি কি বের করতে বলেছিল এখানে? আমাকে বের করতে বলেছিল শীর্ষবিন্দু, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আরে বাবা, আমার ইকুয়েশন তো এটা লেখার দরকারই ছিল না। ও না, লেখার দরকার আছে, শীর্ষবিন্দুর লেখার সময় লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন উপবৃত্তের চিত্রটা আঁকেছিলাম সেখানে চলে যাই। কই রে চিত্র, কই রে চিত্র, চিত্র কই কই তুমি কই গো। এই যে দেখো, এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? a0, অর্থাৎ ভুজ স্থানাঙ্ক a, কোটি স্থানাঙ্ক হবে 0, আর এই পাশে হবে -a0। অর্থাৎ এই উপবৃত্তটার যদি উপবৃত্তটা x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল টু 1 হয়, তাহলে এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হয় +-a0, অর্থাৎ ভুজ স্থানাঙ্ক ছোট x ইকুয়াল টু +-a আর ছোট y ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে যদি চলে যাই, অতএব শীর্ষবিন্দু কই রে, দেখেছো এই স্মার্ট বোর্ডে এটাই সুবিধা। তাহলে অতএব এখান থেকে a এর মানটা একটু বের করে নেবা। a ইকুয়াল টু কত আসবে? প্লাস মাইনাস, না প্লাস মাইনাস নেব না, শুধু প্লাস, এর মান নেগেটিভ না কখনো। এর মান হচ্ছে 2√5 ডিভাইডেড বাই √3, আর বি এর মান হচ্ছে তোমার, বি এর মান আসবে তোমার হচ্ছে কত? √15। বি এর মান পেয়ে গেছি, থাক। বি এর মান তোমার প্রয়োজনই নাই, আসলে না লিখলেও হতো। তাহলে অতএব শীর্ষবিন্দু, অতএব শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু এভাবে লিখব, ক্যাপিটাল X ইকুয়াল টু +-a, ক্যাপিটাল Y ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ ক্যাপিটাল X মানে কত? স্মল x প্লাস 2 সম্ভবত, এটা ইকুয়াল টু +-a। a মানে কত? 2√5 ডিভাইডেড বাই √3। ওকে, ক্যাপিটাল Y মানে কত? y-2, দিস ইকুয়াল 0। ওকে, দেখো +-a0 ছিল আমাদের শীর্ষবিন্দু। তাহলে দ্যাট মিন্স আমাদের x ইকুয়াল টু এভাবে লিখবা, -2 +-2√5 ডিভাইডেড বাই √3, y ইকুয়াল টু 2। অতএব শীর্ষবিন্দু একবারে লিখে দেবা এভাবে, অতএব শীর্ষবিন্দু -2 +-2√5 বাই √3, 2। এটাই অ্যান্সার। এটাই হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এই উপবৃত্তের, রাইট? আর কি বের করতে বলেছে তোমাকে? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উলদয় আবার লিখো না, তোমরা এইভাবে লিখো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 2b²/a। মান বসিয়ে দাও। b² এর মান আমাদের জানা আছে, a² এর মানও আমাদের জানা আছে, এর মানও জানা আছে, 2b²/a। কি ক্লিয়ার কিনা বাবা বলো? আর কি কিছু করে দেওয়া লাগবে এখানে? হয়েছে? আচ্ছা, হিসাব নিকাশের কি কোনো আমার ভুল আছে? কারণ আমি এই অঙ্ক তোমাদেরকে পড়ানোর আগে প্রিপারেশন নিয়ে আসিনি যে এভাবে আমাকে করাইতে হবে। কোন হিসাব নিকাশের কি ভুল আছে? পূর্ণিমা হক, শাহরিয়ার ইসলাম, অমিয় ঘোষ, ইফফাত জামিলা,
তোমরা একটু বলো কোন জায়গায় কি ভুল আছে? কাজী নাবিলা রাইসা, অর্পণ, কোন জায়গায় ভুল নাই? উলদয় লিখলে স্যার নিজেই থকে যাবে কি লিখলাম দেখে। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উলদয় মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। সালেক বিন হোসেন আলিফ ভাইয়া, ওকে, কোনো সমস্যা নাই। তাহলে এটা আমাদের জীবন থেকে চলে গেল। অধিবৃত্তের নম্বর অঙ্কের অ্যান্সার ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে। এটার ক্ষেত্রেও উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b² a আসবে। আলফা বিটার মান বসিয়ে কনিকের প্রকৃতি বের করতে হবে আর কেন্দ্র বের করতে হবে। কেন্দ্র তো 0 0, সুতরাং আমি এটা করাবো না। তাহলে বলো নম্বর প্রশ্ন কি করে দেওয়া লাগবে? যদি করে দেওয়া লাগে তাহলে আমি করে দেবো, আমি রাজি আছি ভাইজান। সারা রাত ক্লাস টানবো, এটা তো আমার কোনো জয় আসবে না, ওই পরিমাণে এনার্জি আছে আমার, ঠিক আছে, সমস্যা নাই। নম্বর প্রশ্ন, আলফা = 9 বিটা = -16 হলে 1 নং কনিকের প্রকৃতি নির্ণয় করো এবং কেন্দ্র উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। কি ক্লিয়ার? বলো নম্বর প্রশ্নে কি অ্যান্সার করে দেওয়া লাগবে? নম্বর প্রশ্নের অ্যান্সার কি করে দেওয়া লাগবে? পৃথ্বী সরকার বলছে লাগবে, পৃথ্বী সরকার আইডি থেকে বলছে লাগবে, অর্পণ বলছে করে দেন ভাইয়া, ধন্যবাদ, খুবই ধন্যবাদ তোমাদেরকে, অঙ্কটা আমি করে দিই। সুতরাং তোমরা যারা যারা লাগবে তারা তারা থেকে, যাদের যাদের লাগবে না তারা তারা চলে যাক, বাস, তাহলে তো হয়ে যায়, তাই না? তাহলে এখানে দেখো একবারে করতেছি আমি, হ্যাঁ, তোমরা এই ঘ নম্বরের মতোই সব লিখবা আর কি। আলফার মান বসিয়ে নিচ্ছি, 9x² - 16y²। তোমরা আগের মতো করে লিখবা, কিন্তু আলফা = দেওয়া আছে, বিটা = দেওয়া আছে, তারপরে বসিয়ে করবা। -16y², তারপরে প্লাস 72x -32y -16 = 0। তাহলে আগের মতোই এখানে আবার তুলনা করবা, এটার সাথে তুলনা করে এর মান লিখবা 9, b এর মান -16, h এর মান 0, g এর মান তোমার হচ্ছে 36, f এর মান -16, আবার c এর মান -16। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে খেয়াল করে দেখো যে এখানে ডেল এর মান কি, এই নির্ণায়কটার মান তোমরা বের করবা। এ এইচ বি আহ কি বাতাস, তারপরে এদিকে জিএফসি ফ্যান, এদিকেও জিএফসি ফ্যান। এইটার মান তোমরা বসিয়ে নির্ণায়কের মান বের করে দেখবা, এটা 0 হবে না, নির্ণায়কের মান 0 হবে না। এবার আসো h² বের করি, h² = 0। আবার ab বের করি, ab = -144, 16 × 9 -144। অতএব আমরা এখানে বলতে পারি h² > ab, সুতরাং ইহা একটি হাইপারবোলা বা অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। কাজ শেষ, অধিবৃত্তের সমীকরণ চেক করা হয়ে গেছে। এবার আমরা এই সমীকরণকে আদর্শ আকারে, অধিবৃত্তের আদর্শ আকারে নিয়ে যাওয়ার এখন চেষ্টা করব। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার। এবার আসো, তাহলে ওই আগের মতোই 9x² - 16y² কে আদর্শ আকারে পরিণত করব। তাহলে আমরা 9x² - 16y² প্লাস 72x - 32y -16 = 0। বাহ, x² টার্মগুলো থেকে x কমন নাও, 9 কমন নিলে x² প্লাস 8x প্লাস, ইস এখানে যদি একটা 16 থাকতো রে ভাই, কি যে করতাম, ঠিক আছে। তারপরে কি করবা, -16 কমন নাও, 16 কমন নিলে y² প্লাস 2y, ইস যদি এখানে একটা 1 থাকতো না রে ভাই, ঠিক আছে। দিস ইকুয়াল টু, ডান পাশে 16 লেখো, এই 16টাকে ওই পাশে পার করে দিয়েছি। ও এখানে তো একবারেই করা যেত, এই যে -16, এখানে তো -16 আছে, তাহলে 9 × 16 মানে 144, 144, বাম পাশে 144 অতিরিক্ত, তাহলে এখানে একটা 144 দিয়ে দাও, তাহলেই হবে, কাজ শেষ। তাহলে বাহ, 9 × x
প্লাস 4 হোল স্কয়ার মাইনাস 16 ইন্টু ওয়াই প্লাস 1 হোল স্কয়ার দিস ইকুয়াল টু 144। 144 দ্বারা ভাগ করলে টাক লেগে যাবে x প্লাস 4 হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 মাইনাস ওয়াই প্লাস 1 হোল স্কয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 1। বাস শেষ, কাজ শেষ। দেখো, তার মানে এবার আবার যদি আমরা তুলনা করি তাহলে এটাকে লিখতে পারবো x স্কয়ার বাই 16 মাইনাস ক্যাপিটাল ওয়াই স্কয়ার বাই 9 এটা ইকুয়াল টু 1। ইকুয়েশন নম্বর দিলা এখানে একটা ইকুয়েশন নম্বর দিলা আর কি, ঠিক আছে। এবারে এটাকে তুলনা করব, তুলনা করলে x স্কয়ার নিচে a স্কয়ার আছে তাহলে a স্কয়ার ইকুয়াল টু 16 b স্কয়ার ইকুয়াল টু 9। কাজ শেষ। তোমার কি চাইছে এখানে? কেন্দ্র নির্ণয় করো। এই অধিবৃত্তের কেন্দ্র হয় 0 0, কেন্দ্র 0 0, কেন্দ্র 0 0 লিখবা যখন তখন কিন্তু লিখবা ক্যাপিটাল X ইকুয়াল টু 0, ক্যাপিটাল Y ইকুয়াল টু 0। দিস ইজ কেন্দ্র। ক্যাপিটাল X আর ক্যাপিটাল Y এর মান বসিয়ে দাও তাহলে স্মল xy পেয়ে যাবা। তারপরে বলেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। শেষ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। যদি কোনো অধিবৃত্তের x স্কয়ারের আগের চিহ্ন প্লাস হয় আদর্শ আকারে নিয়ে আসার পরে তার আর অক্ষ হয় x অক্ষ বরাবর এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হয় x ইকুয়াল টু প্লাস মাইনাস ae, x ইকুয়াল টু প্লাস মাইনাস ae। এখন তোমার e লাগবে ভাইজান, e তোমাকে বের করে নিতে হবে। a স্কয়ার জানা b স্কয়ার জানা, অতএব e ইকুয়াল টু রুট ওভার, এটার পরে e বের করে নিবা। হ্যাঁ, এটার পরে এখানে যাবা, e ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। b স্কয়ারের মানও জানা, a স্কয়ারের মানও জানা। এ বড় নাকি বি বড় এখানে মুখ্য বিষয় না, আগে বলে রাখি। এখানে এ বড় নাকি বি বড় এখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আর অক্ষ যদি x অক্ষ বরাবর থাকে তাহলে উৎকেন্দ্রিকতা হবে রুট ওভার 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার। তাহলে এখান থেকে ই পাবা। তাহলে অতএব উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ উলস x ইকুয়াল টু প্লাস মাইনাস ae। x মানে x প্লাস 4, তার মানে x প্লাস 4 ইকুয়াল টু প্লাস মাইনাস ae। এ মানে কত? 4, আর e এর মান তো তোমরা এখান থেকে পাবা। ওকে, মান বসিয়ে দেবা। ক্লিয়ার? এটা ইনটু রে ভাই গুণ। হ্যাঁ, এখানে e এর মানটা একটু বসিয়ে দিও, ঠিক আছে। e এর মানটা এখান থেকে নিয়ে আসে বসিয়ে দিও। কি পারবা কিনা বলো? আর কোনো আপত্তি আছে? যা গোটাটাই করে দিলাম। না, ও আমি তাহলে কি খেয়াল করিনি নাকি আগের? দাঁড়া একজনকে যেন প্রশ্ন করেছে উপবৃত্তটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2a স্কয়ার বাই b হওয়ার কথা না। আমি কিন্তু খেয়াল করিনি ভাইজান, সরি, আমি কিন্তু আগের অঙ্ক খেয়াল করিনি। তোমরা কিন্তু আমাকে বারবার আমি তোমাদেরকে বলেছি দেখো ভুল হলো কিনা, ঠিক আছে। এখানে 20/3, 20/3 মানে হচ্ছে, ওরে পাগলারা রে, দেখেছ? আর তোমরা না বুঝে ক্লিয়ার 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 করতেই আসো। এত বড় একটা যে ভুল হয়ে গেছে তোমাদের এখানে। a স্কয়ারের মান 20/3 আর b স্কয়ারের মান আসছে 15, রাইট? এখানে a স্কয়ার মানে 20/3 মানে হচ্ছে 6 পয়েন্ট সামথিং, আর এখানে b স্কয়ারের মান 15। ছি 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 উজ্জ্বল, দেখেছ? এই জন্যই তো বলি তোমার বয়স হয়ে গেছে উজ্জ্বল, তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এখানকার এগুলো সব ভুল হয়ে গেছে ভাইয়েরা আমার। এখানকার প্রত্যেকটা জিনিস ভুল হয়ে গেছে, এখানকার প্রত্যেকটা জিনিস। দেখো, ঠিকই বলেছো ভাইজান, যে বলেছো তাকে ধন্যবাদ। আমি এতক্ষণ থেকে না দেখে সামনের দিকে দৌড়াচ্ছিলাম। ছি 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 ছি, মানুষে কি বলবে? গোটা বাংলাদেশের ছেলেমেয়েরা আমাকে লজ্জা দিবে এখন। ছি 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 ছি। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হবে এখানে 2a স্কয়ার বাই b। আল্লাহু আকবার। এবং সব সূত্র উল্টে যাবে এখানে। এখানকার শীর্ষবিন্দু, এখানকার শীর্ষবিন্দু হবে 0b, 0 প্লাস মাইনাস b। ছি 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 ছি। ক্যাপিটাল X ইকুয়াল টু 0, ক্যাপিটাল Y ইকুয়াল টু প্লাস মাইনাস b। দিস ইজ দ্য শীর্ষবিন্দু রে পাগলারা রে।
ছি 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 ছি, হায় 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 হায়। এটা একটা কথা বললা তোমরা, তোমরা এটা একটা কাজ করলা, হ্যাঁ? আর তোমরা বলতেছিলা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ? হ্যাঁ, এটা কোনো কথা? হ্যাঁ, বাংলাদেশের মানুষজন কি বলবে? হ্যাঁ, এই উজ্জ্বল ভাই নাকি গোটা বাংলাদেশের ছেলে মেয়েদেরকে পড়ায়, ভুল পড়ায়। হ্যাঁ, এটা কি তোমরা বুঝতো যে কি পরিমাণ অপবাদ নিয়ে আমাকে আজকে ক্লাস থেকে যেতে হচ্ছে? দুঃখজনক। শীর্ষবিন্দু হবে x = 0 ± b, y = ± b, y অক্ষ বরাবর b একক কাটে। ছি 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 ছি, হয়েছে? তো যাই হোক, তোমরা ঠিক করে নিতে পারবা নিশ্চয়ই, আমার সব কিছু ঠিক আছে, শুধু এখানে আসে তোমরা কাজটা করে নিবা, ঠিক আছে? ওকে, ধন্যবাদ। যে এটা এখানে লিখেছিল তাকে ধন্যবাদ। কে এটা লিখেছিল? এটা সম্ভবত লিখেছিল ইফতেখার মাহি। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ। ওকে, ঠিক আছে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভুল মানুষ মাত্রই হয়। আরে না পাগলা।